৬.৫ মাস পরে শরীফ ওসমান হাদি আবার ফিরে এসেছেন বলতে একেবারে সশরীরে নয়, আলোচনায় আবার ফিরে এসেছেন। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের সপ্তাহখানেক আগে চেষ্টা করা হয়েছিল বিভিন্ন কুশীলবরা ওসমান হাদির এই মৃত্যুকে পুঁজি করে নির্বাচনটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য, কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী কঠিন অবস্থান নেয়। তাদের সেই ইচ্ছাটা পূরণ হয়নি। 6.৫ মাস পরে আবার বেশ সক্রিয় হয়েছে আলোচনায় শরীফ ওসমান হাদি। একটি যেমন দেশের ভেতরে, আর একটি দেশের বাইরে। আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা আপা আলোচনাটি শুরু করেছেন যে শরীফ ওসমান হাদির হত্যাকারী কারা এবং এটার সাথে তাদের দেশ কীভাবে যুক্ত, এই বিষয়টি উনি জানেন। ওনার কাছে নাকি তৎকালীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে বলেছেন, অমিত শাহ এখনও স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি সেই সময়ের মমতা ব্যানার্জি সে সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, ওনাকে ফোন করে এই ওসমান হাদির বিষয়গুলো বলেছেন এবং ওনাকে অনেকটা নীরব থাকার জন্য অনুরোধ করেছিলেন। যাই হোক, অনেক সুন্দর করে মমতা ব্যানার্জি কথা বলেন। উনি সেই সময় অমিত শাহের অনুরোধ রক্ষা করেছেন। এখন কেন সরব হচ্ছেন? এটা কি শুধুমাত্র তার নিজের স্বার্থে, নাকি বাংলাদেশকেও সাথে সাথে উত্তেজিত করে তোলার জন্য, বাংলাদেশকেও এক ধরনের জনরোষ তৈরি করে দিয়েই নিজেদের কিছু স্বার্থ হাসিল করা যায় কিনা, এই ভাবনা থেকে করছেন কিনা মমতা আপা? কারণ মমতা আপার এখন খুব খারাপ একটি সময় যাচ্ছে, এটি দেখতে আমাদেরও খারাপ লাগছে। কারণ এই আপা নিজের স্বার্থ ছাড়া, নিজের প্রয়োজন ছাড়া একটি নিঃশ্বাস আসলে ফেলেন না। মমতা আপা হাসিনা আপারই বড় বোন অথবা ছোট বোন। মনে আছে নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন, সাথে মমতার আসার কথা ছিল এবং সে সময় তিস্তার একটি চুক্তি হওয়ার কথা ছিল। গত আওয়ামী লীগ সরকারের আমলের কথা বলছি, যে সরকার দাবি করেছিল তারা ভারত আর বাংলাদেশ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্বামী বাংলাদেশে এসেছিলেন স্ত্রীর একটি দাবি পূরণ করার জন্য, মমতা আপা তখন আসেন নাই। এই হচ্ছে মমতা আপা। উনি ওনার স্বার্থ বুঝেন, ওনার দলের স্বার্থ বুঝেন এবং তার সাথে সাথে উনি ওনার অঞ্চলের স্বার্থটিই বুঝেন। এটি বলার ক্ষেত্রে এই ওসমান হাদি হত্যার ঘটনার বিষয়টি উনি অবতারণার ক্ষেত্রে উনি ওনার স্বার্থটি খুব ভালোভাবেই হিসাব করেই উনি কথাটি বলেছেন। এখান থেকে উনি যদি ন্যূনতম স্বার্থ উদ্ধার করতে পারেন, তাহলে এটি নিয়ে উনি কথা আরও এগিয়ে নিয়ে যাবেন, আর না হলে হয়তো এখানেই শেষ করবেন। আর দেশের ভিতরে আলোচনা ঠিক মমতা আপার পরেই শুরু করেছেন শরীফ ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি, যিনি আবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পেয়েছেন ভাইয়ের মৃত্যুর সাথে সাথেই। তৎকালীন অত্যন্ত দয়াশীল সরকার, আমাদের ইউনূস সাহেব তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দিয়েছেন এবং সেই চাকরিটি তো আবার দেশের ভেতর নয়, একেবারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, সেটি হচ্ছে যুক্তরাজ্যের বাংলাদেশের দূতাবাসে তাকে চাকরি দেওয়া হয়েছে। বিষয়টি কতটা হাস্যকর হতে পারে, ভাই মারা গেলেই এইভাবে একটি চাকরি দেয়া যায়, এটি আমরা জানতাম না। এটি গত 18 মাসের সরকার আমাদেরকে জানিয়েছে, অমুক মারা গেছে সুতরাং তাকে একটি চাকরি দিয়ে দাও, এবং চাকরিটা শুধু সাধারণ চাকরি নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চাকরি দিয়ে দিতে হবে। যাই হোক, সেই ভাই এখন চাকরিরত অবস্থায় উনি দাবি করেছেন ওনার ভাইকে হত্যা করেছে কে? জামাতে ইসলামীর বর্তমান যিনি আমিরের পিএস, এবং তার সাথে নাকি বিএনপিরও লোকজন জড়িত রয়েছে, বিএনপির এমপি টেমপি এগুলো জড়িত রয়েছে। উনি এইভাবে জিনিসটি সামনে এনেছেন এবং তার সাথে সাথে এই সতর্কবার্তা উনি উচ্চারণ করেছেন, যদি এই হত্যাকারীদেরকে আইনের আওতায় না আনা হয়, বিচারের আওতায় না আনা হয়, তাহলে প্রধানমন্ত্রীর জীবনও সংহার হতে পারে। কারণ এই কুচক্রী মহলটি প্রধানমন্ত্রীর জীবনকেও অনিরাপদ করে ফেলছেন।
সব কিছুই বোঝা গেল, শুধু এইটুকু বোঝা গেল না, যেহেতু জামায়াত গত 5ই আগস্টের পরে সরাসরি প্রথম আক্রমণটা জামায়াতে বিএনপিকে করেছে, বিএনপিকে একটি স্বৈরাচারী দল হিসেবে আখ্যা দিয়েছে, অগণতান্ত্রিক দল হিসেবে আখ্যা দিয়ে বিএনপির সাথে সম্পর্ক তারাই শেষ করেছে। সেই জামাতের সাথে বিএনপির লোকজন জড়িত হয়ে ওসমান হাদিকে হত্যা করতে হবে। ওসমান হাদি আসলে এত বড় কি হেডমালা মানুষ ছিলেন! গালাগাল ছাড়া, অসভ্যতা ছাড়া, নোংরামি ছাড়া, বেয়াদবি ছাড়া তো ওসমান হাদির কাছ থেকে এই জাতি কোনো কিছু পায়নি। তার ইনকিলাব মঞ্চ তো আসলে জামাতেরই একটি দোকান ছিল। জামাত অনেকগুলো দোকান খুলেছিল 5ই আগস্টের পরে। তারা এরকম করে কোনো একটি বড় ধরনের পরিবর্তন ঘটলে পরে দেশে তারা তাৎক্ষণিকভাবে ওইখান থেকে কিছু ফায়দা লোটার জন্য এরকম কিছু দোকান খুলে বসে, এবং ফায়দা লোটা শেষ হওয়ার পরে ওই দোকানগুলোকে এতিম করে রাস্তায় ফেলে দিয়ে তারা তাদের মতো করে মুখ ঘুরিয়ে নেয়। যেমন তারা এবি পার্টিকে করেছিল তৎসময়ে, আওয়ামী লীগের সময়ে বেশি সুবিধা অর্জন করার জন্য এবি পার্টিকে, সরকারি দলের সাথে নেগোসিয়েশন করার জন্য তারা এবি পার্টি তৈরি করেছিল। এবি পার্টির কার্যক্রম শেষ হওয়ার পরে এবার কিন্তু এবি পার্টির কাউকে তারা এমপি হিসেবে আনেনি। নাহিদ ইসলাম ঠিকই এমপি হয়ে এসেছেন, কিন্তু মঞ্জু কিংবা ফুয়াদ, বকওয়াস বলা ফুয়াদ কিন্তু এমপি হয়ে আসতে পারেনি। এভাবে তারা তাদের দোকানগুলোদেরকে পরবর্তীতে তারা ছেড়ে দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। তো এরকম ঘটনায় কিভাবে ওমর হাদি ঘটনাটার সূত্রপাত করলেন, কিভাবে উনি মিল খুঁজে পেলেন, তার কাছে এত যে তথ্য আছে, তাহলে তখন কেন উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি নিয়ে বিদেশ চলে গেলেন? উনি কেন দেশে থাকলেন না? দেশে থেকে কেন সরকারকে চাপ সৃষ্টি করলেন না? কারণ তখন তো বেশ উত্তাল ছিল। হাদির পক্ষে তো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল তার বিচারের জন্য। হত্যাকাণ্ডটি অবশ্যই নিন্দনীয়, কারণ হাদি যত যাই করুক, যত অশ্লীল কথাই বলুক, অসভ্য কথাই বলুক, অসভ্য আচরণই করুক, কিন্তু একটা মানুষকে প্রকাশ্যে এভাবে গুলি করে মেরে ফেলতে হবে, এরকম কোনো অপরাধ সে করেনি। সেই ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য দেশ যখন উত্তাল, সে তখন চাকরি নিয়ে দেশ থেকে চলে গেলেন। এখন উনি 6 মাস, 3 মাস পরে 4 মাসের যখন সরকার চলছে, এই সময়ে এসে উনি বলছেন যে এটাই। আমার মনে হয় সরকার তাকে দেশে তলব করে এনে তার সাথে আলোচনা করুক, তার কাছে কি তথ্য আছে সেই তথ্যগুলো দিক, তার কাছ থেকে তথ্যগুলো নিয়ে সরকার মিল খুঁজে দেখুক কোথায় বিএনপি এবং জামাত মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। কারণ এই সত্যগুলো জানতে হবে। যদি সত্যি তার দাবি অনুযায়ী যদি এটি সত্যি হয়ে থাকে, বিএনপি এবং জামাত মিলে ওসমান হাদিকে হত্যা করেছে, তাহলে তো এটাও সত্য হতে পারে যে প্রধানমন্ত্রীর জীবন নিয়েও এরকম কেউ না কেউ কোথাও না কোথাও চক্রান্ত করতে পারে। তাই এই জায়গাগুলো খুঁজে অবশ্যই বের করতে হবে সরকারকে, এবং তাকে দেশে ফেরত এনে তার কাছ থেকে এই তথ্যগুলো নিয়ে বিচারের ব্যবস্থা করতে হবে।